হ্যালো এভরিওয়ান, আজকের টপিক এডমান্ড হুসেল। তো আজকে হুসেল সম্পর্কে ডিসকাস করব। তো হুসেল একজন ফেনোমেনোলজিস্ট ছিলেন বা ফেনোমেনোলজির প্রবর্তকও বলা যায় তাকে, বা ছিলেন অ্যাকচুয়ালি। তো ফেনোমেনোলজি অ্যাকচুয়ালি কী? তো ফেনোমেনোলজি হচ্ছে একটা দার্শনিক আন্দোলন যার উৎপত্তি প্রধানত 20th সেঞ্চুরিতে হয়েছিল। আর এই ফেনোমেনোলজির যেটা প্রাথমিক উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেটার একটা ন্যাচারাল সিদ্ধান্ত রয়েছে বা কারণ রয়েছে। তো সেই কারণগুলোকে উপেক্ষা করে একটা সরাসরি তদন্ত বা বর্ণনাকে সচেতনভাবে অভিজ্ঞতার সাহায্যে বর্ণনা করাই হচ্ছে এদের প্রধান উদ্দেশ্য। এবং সেই নৈমিত্তিক ব্যাখ্যা সম্পর্কে কোনো রকম তত্ত্ব গঠন না করে অনুমান থেকে মুক্ত একটা এমন একটা তত্ত্ব সৃষ্টি করা যার মাধ্যমে সেই ঘটনাগুলোর সিদ্ধান্তটাকে বা সেই ঘটনার একটা কারণকে ভালোভাবে বর্ণনা করাই হচ্ছে এদের মুখ্য উদ্দেশ্য। ওকে, তো এটা হচ্ছে ফেনোমেনোলজি। তো ফেনোমেনোলজির একজন সমর্থক বা ফেনোমেনোলজির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন হুসেল। তো হুসেল সম্পর্কে আজকে ডিসকাস করব। তার যে মেন টপিকগুলো আমরা আজকে ডিসকাস করব আমাদের সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল মেথড, ফিলোসফি অফ রিগ্রেস সায়েন্স, ইন্টার সাবজেক্টিভিটি অ্যান্ড ইন্টেনশনালিটি। তো এই টপিকগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রথমে একটু হুসেল সম্পর্কে সংক্ষেপে জানা যাক। হুসেল ইজ দ্য ফাউন্ডার অফ ফেনোলজিক্যাল মুভমেন্ট ইন মডার্ন কন্টেম্পোরারি ফিলোসফি। তো হুসেল ছিলেন আধুনিক দর্শনের ফেনোলজির একজন প্রতিষ্ঠাতা, অর্থাৎ ফেনোলজির প্রতিষ্ঠাতা কিন্তু হুসেল ছিলেন। তো ফেনোলজি ইজ অ্যান অ্যাটেম্প টু ডেসক্রাইব আওয়ার এক্সপিরিয়েন্স ডাইরেক্টলি সেপারেটলি ফ্রম ইটস অরিজিনস অ্যান্ড ডেভেলপমেন্ট। তো এখানে বলছি যে তার ফেনোলজি হলো আমাদের অভিজ্ঞতাকে সরাসরি তার উৎপত্তি এবং বিকাশ থেকে আলাদাভাবে বর্ণনা করার চেষ্টা। অর্থাৎ যেটা আগেই বললাম যে ফেনোলজি মানে হচ্ছে যে কোনো রকম ঘটনার যে কোনো রকম যে উৎপত্তির বেসিসে যেরকম একটা তার কারণ থাকে, তারপরে তার বিকাশের মধ্যে যে কারণ থাকে সেটাকে মানে আলাদাভাবে তার থেকে ব্যতীত একটা নতুন একটা বর্ণনা করার চেষ্টাই হচ্ছে ফেনোলজির প্রধান উদ্দেশ্য। ইন আইডিয়া ই ডিফেন্ডেড ফেনোলজি অ্যাজ প্রি সাপোজিশনলেস অ্যান্ড পিওর ডেসক্রিপশন অফ দ্য কন্টেন্ট অফ কনসাসনেস। তো তিনি চেতনার বিষয়বস্তুর পূর্ব অনুমানহীন অর্থাৎ প্রি সাপোজিশনলেস এবং বিশুদ্ধ বর্ণনা হিসাবে ফেনোলজিকে রক্ষা করতে চেয়েছিলেন। অর্থাৎ তিনি কোনো রকম অনুমান ব্যতীত বা অনুমানহীন, যে কোনো রকম অনুমান ছাড়াই একটা মানে অভিজ্ঞতার সাহায্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট বর্ণনার সৃষ্টি করতে চেয়েছিলেন, এবং সেই হিসাবে বিশুদ্ধ বর্ণনা হিসাবে তিনি ফেনোমেনোলজির উৎপত্তি ঘটিয়েছিলেন বা উদ্ঘাটন করেছিলেন বলা যায়। হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই ফিলোসোফার্স লাইক ডেকার্টস অ্যান্ড ব্রেন্টেনো। অর্থাৎ তিনি ব্রেন্টেনো এবং ডেকার্তের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন বা প্রভাবশালী যে দার্শনিকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তারা হচ্ছেন ডেকার্ত এবং ব্রেন্টেনো। Beside Husserl, other prominent phenomenologists, Heidegger and Sartre. However, we find much difference between the view of Husserl and those Heidegger and Sartre. তো হুসেল ছাড়া আরও কয়েকজন ফেনোমেনোলজিস্ট ছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে হাইডেগার এবং সাঁতরে। তবে হুসেলের যে ফেনোমেনোলজিটা সেটা ছিল হাইডেগার এবং সাঁতরের দৃষ্টিভঙ্গির থেকে অনেকটাই পার্থক্য রয়েছে বা আলাদা। তো হুসেলের সঙ্গে সাঁতরে এবং হাইডেগারের যে দৃষ্টিভঙ্গি তা অনেকটাই পার্থক্য রয়েছে, সেটাই বলা হয়েছে। দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ডস হুসেল ইনক্লুডস লজিক্যাল ইনভেস্টিগেশন, দ্য আইডিয়া অফ ফেনোমেনোলজি অ্যান্ড আইডিয়াস। তো তার যে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে তিনটে গুরুত্বপূর্ণ বুকের কথা এখানে বলা হয়েছে, যেমন লজিক্যাল ইনভেস্টিগেশন, দ্য আইডিয়া অফ ফেনোমেনোলজি এবং আইডিয়া। হি ইকুয়েটেড হিজ ফেনোমেনোলজি টু মেনাং ইন্টেনশনালিটি। তো তার মানে যে ফেনোলজিটা সেটা অ্যাকচুয়ালি মেনাং ইন্টেনশনালিটি বা ইচ্ছাকৃততার সঙ্গে তুলনা করেছিলেন। অর্থাৎ তিনি তার ফেনোলজিকে ইচ্ছাকৃততা বা ইন্টেনশনালিটির সঙ্গে তুলনা করেছিলেন। তা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল মেথড। তো ফেনোমেনোলজিক্যাল মেথডে তিনি কি বলেছেন তা বা তার দৃষ্টিভঙ্গি কিভাবে তিনি উপস্থাপন করেছেন। দ্য ফেনোমেনোলজিক্যাল মেথড হ্যাজ টু অ্যাসপেক্টস, ইপোচে অ্যান্ড রিডাকশন। তো ফেনোমেনোলজিক্যাল পদ্ধতির দুটি দিক রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা ইপোচে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে রিডাকশান। তো ইপোচে কিন্তু একটা জার্মান শব্দ, ঠিক আছে। তো তিনিও জার্মান শব্দ অনেকগুলো টার্ম ব্যবহার করেছেন, সেগুলো ভালোভাবে মনে রাখবে। তো বোথ দ্য অ্যাসপেক্টস আর ইন্টার রিলেটেড অ্যান্ড নট কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই দুটোর মধ্যে কিন্তু অনেকটাই পরস্পর সম্পর্কিত এরা, ইপোচে এবং রিডাকশন পরস্পর সম্পর্কিত কিন্তু সম্পূর্ণভাবে এরা ভিন্ন নয় বা ডিফারেন্ট নয়, সেটাই বলছেন। তো ইপোচে সম্পর্কে তিনি কি বলেছেন, ইট ইজ এ গ্রিক টার্ম, যেটা আগেই বললাম যে ইপোচে একটা হচ্ছে গ্রিক টার্ম হুইচ ইন্ডিকেটস ব্র্যাকেটিং পুটিং থিংস ইনটু ব্র্যাকেট। তো এটি একটা গ্রিক শব্দ যার ব্র্যাকেটিং মানে যার অর্থ হচ্ছে ব্র্যাকেটিংকে বোঝায়। অর্থাৎ ইপোচে মানে হচ্ছে ব্র্যাকেটিং, ব্র্যাকেটিং বলতে বন্ধনী, যেটা আমরা ম্যাথে আগে করতাম না,
যে ব্র্যাকেটিং করতাম, যে সরল করার সময় ব্র্যাকেট করে রাখতাম, যে তার মধ্যেই যা কিছু হবে সেটাকে ক্যালকুলেট করে আমরা সেটার মান নির্ণয় করতাম। তো সেরকম তো ইপোচে বলতে এখানে ব্র্যাকেটিংকে বলেছে। তবে বলছে দ্য ব্র্যাকেটিং ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ অ্যাটাচমেন্ট অর ডিসকানেকশন। তো ব্র্যাকেটিং বলতে বিচ্ছিন্নতা বা সংযোগ বিচ্ছিন্নতা হিসাবে বোঝা যায়, অর্থাৎ ব্র্যাকেটিং মানেই হচ্ছে বিচ্ছিন্নতা, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন করা, আর যা বা সংযোগ থেকে বিচ্ছিন্ন করাকে বোঝায়। বলছে ইট মিনস দ্যাট উই সাসপেন্ড অর জাজমেন্টস ফর টাইম বিং, উই সাসপেন্ড অর ব্র্যাকেট অল আওয়ার ন্যাচারালিস্টিক বিলিফ সো দ্যাট আওয়ার কনসাসনেস ক্যান বি প্লাঙ্কড অ্যান্ড ন্যাচারালিজম। তো যার মানে হচ্ছে আমরা আমাদের মত বা রায়কে স্থগিত রেখেছি, অর্থাৎ ব্র্যাকেটিং মানে হচ্ছে আমরা আমাদের মতকে স্থগিত রেখেছি, অর্থাৎ যদি কোনো ঘটনার সঙ্গে আমরা সহমত হই তাহলে সেই মতটাকে আমরা কি করি, যে ঠিক আছে ওটা ভালোভাবে আলাদা করে রাখলাম, তো তার পরিপ্রেক্ষিতে আমরা নতুন মত দিতে চাই বা নতুন মত উদ্ঘাটন করার চেষ্টা করি। তো সেটাই এখানে বলেছে ফেনোমেনোলজিতে, যে পৃথিবীতে যেসব ঘটনাগুলো ঘটেছে তার যেটা কারণ রয়েছে সেটা সেই কারণটাকে ব্র্যাকেটিং করে রাখছে, তা ব্যতীত তারা একটা নতুন বর্ণনার সৃষ্টি করছে, তার সাহায্যে সেটাকে প্রমাণ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে ব্র্যাকেটিং, অর্থাৎ সেটাকে ইপোচি বলেছেন। ওকে, তা বলছে we suspend or bracket all our naturalistic belief so that our consciousness can be plugged or naturalism, অর্থাৎ আমরা আমাদের সমস্ত প্রকৃতিবাদী বিশ্বাসকে স্থগিত বা ব্র্যাকেটিং করি, অর্থাৎ যেটা আগেই বললাম যে পৃথিবীতে যেসব ঘটনাগুলো প্রকৃতিভাবে যে কারণগুলো রয়েছে সেগুলোকে ব্র্যাকেটিং করার চেষ্টা করি, সেটাই বলছে, যাতে আমাদের চেতনা প্রকৃতিকতা থেকে আলাদা হয়, অর্থাৎ আমাদের চেতনাকে ভালোভাবে কাজে লাগিয়ে বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন বর্ণনা সৃষ্টির সাহায্যে সেই ঘটনাটার প্রমাণ আবার তৈরি করার বা করতে চেয়েছেন, বা ন্যাচারালিস্টিক যে ব্যাপারগুলো বা ন্যাচারালিস্টিক যে কারণগুলো বা সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোনো ঘটনা সম্পর্কে সেগুলোকে পুরোপুরি আলাদাভাবে ব্র্যাকেটিং করে রাখার কথাই তিনি বলেছেন। ব্র্যাকেটিং ডাজ নট মিন অ্যানিহিলেশন অফ দ্য থিং, তা বলছে ব্র্যাকেটিং মানে কোনো জিনিসের বিনাশ নয়, অর্থাৎ তিনি ব্র্যাকেটিং বলতে কোনো জিনিস বা কোনো ঘটনার যে কারণ সেটাকে একদম বিনাশ করে দিচ্ছেন না বা সেই ঘটনাকে তিনি প্রত্যাখ্যান করছেন না অ্যাকচুয়ালি, তো বিনাশ নয় বলেছেন। তো নাথিং ইজ রিজেক্ট ডেস্ট্রয়েড অ্যান্ড অল আর অ্যাজ ইট ইজ, তো কোনো কিছু প্রত্যাখ্যান বা ধ্বংসও নয়, তার সঙ্গে বলেছেন যে ওটা আবার প্রত্যাখ্যান বা ধ্বংসও নয়, অর্থাৎ ব্র্যাকেটিং বলতে কোনো জিনিসকে যেটাকে ব্র্যাকেটিং করছে সেটা যে পুরোপুরি প্রত্যাখ্যিত করছে সেটাও নাই, তার যে বিনাশ ঘটাচ্ছে সেটাও নাই, বা সেটাকে ধ্বংস করছে সেটাও নাই, ব্র্যাকেটিং মানে সেটাই বলছে। তো ব্র্যাকেটিং বলতে তিনি কি বুঝিয়েছেন, যে ব্র্যাকেটিং মিনস ফর দ্য টাইম বিং উই ইগনোর থিং আওয়ার বিলিভস অ্যান্ড দিস থিংস অ্যান্ড বিলিভস আর সাসপেন্ডেড, অর্থাৎ ব্র্যাকেটিং বা বন্ধনী মানে হলো আপাতত আমরা জিনিসগুলিকে উপেক্ষা করি বা সেই জিনিসের প্রতি আমাদের বিশ্বাসগুলি স্থগিত করে রাখা, অর্থাৎ যে এটা মানে হচ্ছে যে যেটা আগেই বললাম যে কোনো ঘটনার যে কারণগুলো বা কোনো ঘটনার যে সিদ্ধান্তে উপনীত হয়েছে বা ন্যাচারালভাবে যে জিনিসগুলো আমরা জেনে আসছি সেই ব্যাপারগুলোকে পুরোপুরি ব্র্যাকেটিং করে রাখছে, বা সেটাকে তিনি ফেলেও দিচ্ছেন না বা ধ্বংস করে ফেলছেন না বা প্রত্যাখ্যানও করছেন না, সেটাকে জাস্ট স্থগিত করে রাখছেন, তার পরিপ্রেক্ষিতে তিনি একটা নতুন ধারণার সৃষ্টি করছেন এবং তার দ্বারা সেই জিনিসটাকেই তিনি প্রমাণ করতে চেয়েছেন। তো সেটাই বলেছেন যে ইপোচে মানে অ্যাকচুয়ালি ব্র্যাকেটিংকে বলেছে। তারপরে তার সেকেন্ড যে ধাপটার কথা বলেছেন বা পদ্ধতির কথা বলেছে সেটা হচ্ছে রিডাকশন। রিডাকশন মানে হচ্ছে হ্রাস মানে হ্রাসবাদ, যেটাকে বা কোনো কিছুকে সংকুচিত করা বা ছোট করা, ঠিক আছে। তো এখানে তিনি কি বলেছেন, যে উইথ দ্য হেল্প অফ ইপোচে উই রিড আওয়ার কনসাসনেস অফ ইটারনাল পলিউশনস ন্যাচারালিস্টিক বিলিফ বাট ইন্টারনাল পলিউশনস সাইকোলজিক্যাল বিলিফস আর স্টিল হেয়ার। তো এখানে বলছে যে ইপোচের সাহায্যে আমরা আমাদের চিরন্তন দূষণকারী প্রাকৃতিক বিশ্বাস থেকে মুক্তি পেয়েছি, অর্থাৎ ইপোচিতে যেরকম তিনি বললেন যে ন্যাচারাল যে ধারণাগুলো সেগুলোকে ব্র্যাকেটিং করে রাখা, তাহলে ন্যাচারাল ব্যাপারে মানুষের মধ্যে যে এখানে পলিউশনের কথা বলেছে, দূষণ বলতে সেই ভুল ধারণার কথা এখানে অ্যাকচুয়ালি বলেছে, তো সেই দূষণের মানে মুক্তি পেয়েছি, কিন্তু কি করেছে যে এখানে বলছে যে ইন পলিউশন সাইকোলজিক্যাল বিলিফস আর স্টিল হেয়ার, অর্থাৎ আমাদের মধ্যে বা অভ্যন্তরীণ দূষণকারী মানসিক বিশ্বাস এখনও রয়েছে, যে ওটা ন্যাচারালিস্টিক যে বিশ্বাসগুলো ছিল সেটার মুক্তি পাওয়া গেছে, কিন্তু আমাদের মনের মধ্যে বা আমাদের অভ্যন্তরীণ বা আমাদের মানুষের মধ্যে যে পলিউশনটা রয়েছে সেটার নির্মূল করা দরকার, বা সেটার মানে মানসিক বিশ্বাস এখনও রয়েছে। তাহলে আমাদের কি দরকার, আওয়ার কনসাসনেস মাস্ট বি অলসো প্লাঙ্ক অফ দেম ফর দিস হুসেল রিকমেন্ডেড রিডাকশন। তো এর জন্যই হুসেল কি করেছিলেন, রিডাকশনের সুপারিশ করেছিলেন, অর্থাৎ মানুষের অভ্যন্তরীণ যে দূষণগুলো রয়েছে বা মানসিক যে বিশ্বাস যেটা
মানুষের মধ্যে রয়েছে, মানুষের মধ্যে যে কুসংস্কারের কথাই যদি বলি, ধরো কুসংস্কার এখানে আমি জাস্ট বোঝানোর জন্য আমি ব্যবহার করছি, যে মানুষের মধ্যে ধরো কুসংস্কারের ব্যাপার রয়েছে, সেগুলোকে মানে নির্মূল করার জন্য, বা কুসংস্কার বলতে সেই রকম একটা পলিউশন, যে ভুল ধারণার একটা রয়েছে, সেটাকে পলিউশন হিসাবে তিনি বলেছেন। তো সেই ভুল ধারণাটাকে মুক্ত করার জন্য বা নির্মূল করার জন্যই তিনি রিডাকশনের সুপারিশ করেছিলেন, বা রিডাকশন সম্পর্কে তিনি তুলে ধরেছেন। ওকে, দ্য 3 ইম্পর্টেন্ট স্টেজ অফ রিডাকশন আর, তো এখানে 3টে রিডাকশনের গুরুত্বপূর্ণ পর্যায়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিডাকশন, ট্রান্সেন্ডেন্টাল রিডাকশন অ্যান্ড এডিওটিক রিডাকশন। তো 3 রকমের রিডাকশনের কথা বলেছে। এর মধ্যে যে গুরুত্বপূর্ণ রিডাকশন সেটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিডাকশন, যেটা আমরা সামনে ডিসকাস করব। ওকে, তা বলছে ফিলোসফি অ্যাজ এ রিগরাস সায়েন্স, তো এটার বাংলা মানে হচ্ছে কঠোর বিজ্ঞান হিসাবে দর্শন। তো এখানে কঠোর বিজ্ঞান হিসাবে দর্শন অ্যাকচুয়ালি তিনি বলেছেন কারণ তিনি যে সমসাময়িক সময়ে তিনি দর্শন সম্পর্কে, যেটা অ্যাকচুয়ালি দর্শনের পদ্ধতি যেরকম, দর্শন সম্পর্কে যেভাবে আলোচিত হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি সেই সম্পর্কে তিনি সন্তুষ্টই ছিলেন না। অর্থাৎ সেরকম দর্শনকে তিনি অ্যাপ্রোপ্রিয়েটভাবে বা একদম শান্তিপূর্ণভাবে নিতে পেরেছিলেন না, অর্থাৎ তিনি সন্তুষ্ট ছিলেন না কথায় বলা যায়। তার জন্য তিনি কঠোর দর্শনের সুপারিশ করেছিলেন। সেখানে তিনি কি বলেছেন, হি সেড দ্যাট ফিলোসফি মাস্ট বি রিগরাস সায়েন্স। তো এখানে বলছে যে ফিলোসফি বা দর্শনকে অবশ্যই একটি কঠোর বিজ্ঞান হতে হবে বলেছেন। ইভেন ন্যাচারাল সায়েন্স টেক সামথিং অ্যাজ গ্র্যান্টেড। তো এখানে বলছে যে যা কিছু ন্যাচারাল সায়েন্স গ্র্যান্ট করে তা কঠোর বিজ্ঞান হতে পারে না। অর্থাৎ ন্যাচারালভাবে বা প্রাকৃতিক বিজ্ঞান হিসাবে যেগুলো গ্র্যান্ট করে বা গ্র্যান্টেড করছে, সেগুলো কখনোই কঠোর বিজ্ঞান হতে পারে না। কঠোর বিজ্ঞান কিন্তু দর্শনকে তিনি অবশ্যই কঠোর বিজ্ঞান হতে হবে বলেছেন। তারপর বলছে যে so they are not completely rigorous science, the only phenomenology is capable being rigorous science। তো এখানে বলছে যে একমাত্র ফেনোমেনোলজি একটি কঠোর বিজ্ঞান হতে পারে, যেহেতু কোনো রকম ন্যাচারাল সায়েন্স বা ফিলোসফির যে কন্টেম্পোরারি সময়ে তিনি যে দর্শনের পদ্ধতি, সেগুলো যেহেতু তিনি সন্তুষ্ট ছিলেন না, তো সেগুলো কখনোই হতে পারে না কঠোর বিজ্ঞান। তিনি কঠোর বিজ্ঞান হিসাবে যেটা সুপারিশ করেছিলেন বা হতে সক্ষম যে দর্শনটা, সেটা হচ্ছে ফেনোমেনোলজির কথা বলেছেন। অর্থাৎ তার মতে ফেনোমেনোলজি হচ্ছে এমন একটা মানে বিজ্ঞান, যেটা কঠোর বিজ্ঞান হিসাবে বা কঠোর বিজ্ঞান হওয়ার সব ক্ষেত্রেই তিনি সক্ষম বা সক্ষম ব্যাপার, মানে সক্ষম হতে পারে যে ফেনোমেনোলজিটা অ্যাকচুয়ালি। তো তিনি ফেনোমেনোলজিকে কঠোর বিজ্ঞান হিসাবে সক্ষম বলেছিলেন। তারপর যে হি ওয়ান্টেড ফিলোসফি টু ফেনোমেনোলজি, অর্থাৎ তিনি চেয়েছিলেন যে তাহলে দর্শনটি বা কঠোর দর্শনটি অবশ্যই ফেনোমেনোলজি হোক। অ্যান্ড হি সেইড ফিলোসফি বিগিনস ইন অ্যাবসোলিউট পভার্টি। তো এখানে একটা যুক্তি দিয়েছেন যে দর্শন শুরু হয় পরম দরিদ্রে বা দারিদ্রে, অর্থাৎ ফিলোসফি বিগিনস ইন অ্যাবসোলিউট পভার্টি। তো কঠোর যেহেতু দর্শন, কঠোর মানে কি, কঠোর কোনো জিনিস করতে গেলে অবশ্যই তার উৎস থেকে গড়ে তুলতে হবে, আর উৎস থেকে গড়ে তোলা মানে মানে দারিদ্রের মানে একটা যুক্তির সাহায্যে বুঝিয়েছে যে ফিলোসফি শুরুই হয় দারিদ্রতার মধ্য দিয়ে, অর্থাৎ সব একদম শুরু থেকে এমনভাবে সেটাকে ডিসকাস করতে হবে বা সেটাকে তুলে ধরতে হবে যেটা যাতে কঠোর হয়। ঠিক আছে, তারপর বলছে ইট মিনস দ্যাট ইট মাস্ট নট হ্যাভ এনি অ্যাজামশন অর প্রি সাপোজিশন, যাতে কোনো অনুমান বা প্রি সাপোজিশন না থাকে। অর্থাৎ তিনি বলেছেন যে কঠোর বিজ্ঞান ফেনোমেনোলজিকে অবশ্যই হতে হবে বা হতে সক্ষম, আর কঠোর বিজ্ঞান এমন হওয়া উচিত যাতে কোনো রকম অনুমান থাকবে না বা অনুমান সাহায্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না, বা কোনো রকম প্রি সাপোজিশনের কোনো রকম সাহায্য নেওয়া যাবে না। এইসব ব্যাপারগুলো কঠোর বিজ্ঞানের ক্ষেত্রে কখনোই থাকবে না। ওকে, তারপর হচ্ছে ইন্টার সাবজেক্টিভিটি, অর্থাৎ ইন্টার সাবজেক্টিভিটি বলতে বাংলা মানে হচ্ছে সম্পর্কীয়তা, অর্থাৎ আমাদের মধ্যে যে আমরা কমিউনিটিতে বসবাস করছি, মানুষের মধ্যে মানুষের যে সম্পর্কীয়তা, সেটাকে বলছে আন্তঃসম্পর্কিত। তো তার মতে আন্তঃসম্পর্কিতা কীরকম হওয়া উচিত, দিস aims to showcase fundamental role in our constitution of both selves or as objectivity exciting subject and other experiencing subject as spatio-temporal world। তো এই আন্তঃসম্পর্কীয়তা বা ইন্টার সাবজেক্টিভিটি এর লক্ষ্য হলো আমাদের নিজেদের কনস্টিটিউশনে মৌলিক ভূমিকা বা বস্তুনিষ্ঠতা বিদ্যমান বিষয়গুলোকে বা স্পেসিও টেম্পোরাল বিশ্বে অন্যান্য অভিজ্ঞ বিষয় হিসাবে চিহ্নিত করা। অর্থাৎ আমরা
আন্তঃসম্পর্কিতা এরকম মধ্যেই হয়। আমরা যেখানে বসবাস করছি মানুষরা, সেখানে কনস্টিটিউশনের মৌলিক ভূমিকা থাকে, তারপর বস্তুনিষ্ঠতা বিদ্যমান থাকে, তারপর স্পেসিও টেম্পোরালের ব্যাপারগুলো থাকে। তো এই সব ব্যাপারগুলোকেই চিহ্নিত করা হয়। এক কথায়, সহজ কথায় তিনি কি বলেছেন যে its simple words in subjectivity can be described as a relationship between me and other। অর্থাৎ তিনি সহজ কথায় ইন্টার সাবজেক্টিভিটি মানে হচ্ছে আমার সঙ্গে অন্যের মধ্যে সম্পর্ক হিসাবে বর্ণনা করা। অর্থাৎ তিনি ইন্টার সাবজেক্টিভিটি হিসাবে যেটা সহজ কথায় বলেছেন সেটা হচ্ছে আমার সঙ্গে অন্যান্য ব্যক্তির যে সম্পর্ক সেটারই বর্ণনা করার কথা তিনি বলেছেন। দ্য peculiarity of this relationship lies in the fact that the others are not alien to me but within me in a way that or her otherness can be investigated, beginning with the which that interness is immanent and any ego। তো ওখানে বলছে যে এই সম্পর্কের অর্থাৎ ইন্টার সাবজেক্টিভিটি, এই সম্পর্কের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে যে অন্যরা আমার কাছে আদারনেস নয়। অর্থাৎ আমার কাছে অন্যরা কখনোই আদারনেস বা অন্য কেউ নয়, কারণ তার সঙ্গে আমার যেহেতু একটা আন্তঃসম্পর্ক রয়েছে বা সেটাকে বর্ণনা করার কথা বলেছে ইন্টার সাবজেক্টিভিটি বলতে। তো সেখানে এর যে বিশেষত্ব হিসাবে যেটা বলেছে সেটা হচ্ছে অন্যরা আমার থেকে কখনোই আদারনেস নয় বা একদম আলাদা নয়, কিন্তু আমার মধ্যে এমনভাবে যে কোনো অহংকারের ঐতিহ্য দিয়ে তার আদারনেসের তদন্ত করা। অর্থাৎ আমাদের প্রত্যেকের মধ্যে যে অহংকার বা ইগো রয়েছে সেই ঐতিহ্যের দ্বারা সেই আদারনেসের তদন্ত করাই হচ্ছে আমাদের মূল কাজ। অর্থাৎ সেটাকে ইন্টার সাবজেক্টিভিটির কাজ বলেছেন বা উদ্দেশ্য বলেছেন। ওকে, তারপর যে ফেনোলজিক্যাল রিডাকশন, তো যেটা আগেই বললাম যে রিডাকশনের 3টে ভাগের কথা বলেছিল বা পর্যায়ের কথা বলেছিল, তার মধ্যে যে ইম্পর্টেন্ট পর্যায়ের তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছে ফেনোলজিক্যাল রিডাকশন। তো ফেনোলজিক্যাল রিডাকশনে অ্যাকচুয়ালি কি বলেছেন, হুসেল গেভ 3 important stage of reduction so that can get rid the our internal pollution psychological beliefs। তো হুসেল রিডাকশনের 3টি গুরুত্বপূর্ণ ধাপ দিয়েছেন যাতে আমরা আমাদের অভ্যন্তরীণ দূষণকে সাইকোলজিক্যাল বিলিফ থেকে মুক্তি দিতে পারি। অর্থাৎ আমাদের যেটা আগে বললাম যে ইপোচিতে যেরকম ন্যাচারাল দূষণকে মুক্ত করেছে, আর এখানে বলছে মানুষের অভ্যন্তরীণ, মানুষের মধ্যে যে দূষণটা রয়েছে বা মেন্টালিটিতে যে দূষণটা রয়েছে, মানুষের মেন্টালিটির মধ্যে যে দূষণটা রয়েছে বা মেন্টালি বিলিফটাকে কী করতে হবে, সেটা থেকে মুক্তি দিতে হবে, সেই পলিউশনটাকে বা অভ্যন্তরীণ দূষণকে মুক্তি দিতে হবে। তো সেই ক্ষেত্রেই তিনি রিডাকশনের কথা বলেছেন যে তার ফেনোলজিক্যাল মেথডের যে দুটো পর্যায় বলেছে সেই পর্যায়ে একটা ইপোচের সম্পর্কে বলেছে আর একটা রিডাকশন সম্পর্কে বলেছে, তার জন্যই কিন্তু তিনি ফেনোলজিক্যাল রিডাকশনের অ্যাড করেছেন বা এই সম্পর্কে বলেছেন। Among these the most important phenological reduction it is related to consciousness। অর্থাৎ এর মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ওই 3টে পর্যায়ের মধ্যে সেটা হচ্ছে একটা ফেনোলজিক্যাল রিডাকশন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যার প্রধানত আমরা কনসাসনেস বা চেতনার সাথে সম্পর্কিত। তো এই ফেনোলজিক্যাল রিডাকশন ব্যাপারটা পুরোটাই কিন্তু মানুষের কনসাসনেস বা চেতনার সাথে সম্পর্কিত হয়, সেটাই বলছে। অফেন কনসাসনেস ইনফ্লুয়েন্স বাই সারাউন্ডিং মেন্টাল স্টেটাস। অর্থাৎ প্রায়শই সচেতনতা পার্শ্ববর্তী মানসিক অবস্থা দ্বারা প্রভাবিত হয়, কারণ আমরা সকলেই জানি যে আমাদের আশেপাশের যে পরিবেশ পরিচ্ছন্নতা বা পরিবেশ সচেতনতা এইসব ব্যাপারগুলো বা এগুলো পুরোপুরি কী হয় আমাদের মেন্টাল অবস্থার দ্বারা বা মেন্টাল সিচুয়েশনের দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। আমাদের মেন্টালিটির উপরেই ডিপেন্ড করে যে কার সঙ্গে কীরকম ব্যবহার করব, আমাদের বাড়িঘর কীভাবে সচেতন রাখবো বা আমাদের পরিবেশ কীভাবে সচেতন রাখবো, সেটা পুরোপুরি মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। সে যদি তার বাড়ির সামনে কোনো রকম অপরিচ্ছন্ন পরিষ্কার করে রাখে সেটা তার মেন্টালিটি, সে যদি পরিষ্কার ভালোভাবে করে রাখে বা সচেতনভাবে সেটা করে থাকে তাহলে সেটা তারই মেন্টালিটি। তো সব কিছুই আমাদের মেন্টালিটি দ্বারা কি হয়, প্রভাবিত হয়, সেটাই বলছে। আর বলছে মেন্টাল স্টেটাস অ্যাফেক্টস আওয়ার নলেজ অফ থিংস। তো মানসিক অবস্থা আমাদের প্রত্যেক বস্তুর জ্ঞানকে প্রভাবিত করে, আর সেই সাথে সাথে আমাদের প্রত্যেক বস্তুর জ্ঞানকে কিন্তু মানসিক অবস্থার দ্বারাই প্রভাবিত করে। কারণ আমি যদি ভালো মানুষের সঙ্গে মেশামেশি করি তো ভালো মানুষের সম্পর্কে ভালো কিছু জ্ঞান আমি অর্জন করলাম ঠিকই, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমাদের মেন্টালিটিটাই সেটার কিন্তু ডিপেন্ড করবে যে সেই জ্ঞানটাকে আমরা অপরের সঙ্গে ভাগ করব না অপরের সঙ্গে সেটাকে খারাপ কিছু বলবো, সেই ব্যাপারটা বা জ্ঞানটাকে ভালোভাবে বা কোনো কিছু আমি ভালো কিছু শিখলাম সেটা বা ভালোভাবে আমার বা আমি একটা ধরো অন্য স্টেট বা অন্য রাষ্ট্রে গেলাম, সেখানকার কালচার ভালো একটা কালচার শিখে আসলাম, এবার সেই কালচারটা আমার এখানে অ্যাপ্লাই করব না এখানে এসে আবার যেরকম ছিলাম সেরকমই থাকবো, সেটা আমার মেন্টালিটির উপরেই ডিপেন্ড করবে। সেই জন্য বলছে যে আমাদের যে মানসিক অবস্থা আমাদের প্রত্যেক বস্তুর জ্ঞানকে প্রভাবিত করে, অর্থাৎ প্রত্যেক বস্তুর যে জ্ঞানগুলো আমরা অর্জন করছি সেটা পুরোপুরি কে করে মানে এটাকে কন্ট্রোল করে কে, সেটা হচ্ছে আমাদের আপন আপন মেন্টালিটি বা মানসিক অবস্থা। ওকে,
তো এখানে তিনি ফেনোলজিক্যাল রিডাকশন সম্পর্কে এটাই বুঝিয়েছেন যে এই মেন্টালিটিটাকে কী করতে হবে, পরিষ্কার করতে হবে, যে এই মেন্টালিটিতে যে পলিউশনটা ঢুকে রয়েছে বা কোনো জিনিস সম্পর্কে ভুল ধারণা আমাদের রয়েছে সেগুলোকে কী করতে হবে, নির্মূল করতে হবে বা বিনাশ করতে হবে। তারপর হচ্ছে ইন্টেনশনালিটি। তো ইন্টেনশনালিটি একটা ভাইটাল টপিক। ইন্টেনশনালিটি থেকে অনেকগুলো কোশ্চেন হয়, ভালোভাবে এই টপিকটা দেখবে। তো ইন্টেনশনালিটি মানে হচ্ছে ইচ্ছাকৃততা, অর্থাৎ আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে আমরা যা কিছু করবি সেই ব্যাপারটা বলছে। তো ইন্টেনশনালিটিতে কি বলছে, যে ইন্টেনশনালিটি কনসাসনেস ইজ সেন্ট্রাল ফিচার অফ ফেনোমেনোলজি। তো এখানে বলছে যে ইন্টেনশনালিটি অফ কনসাসনেস হলো ফেনোমেনোলজির একটা কেন্দ্রীয় বৈশিষ্ট্য। অর্থাৎ ইন্টেনশনালিটিকে তিনি কি বলেছেন, যে ফেনোমেনোলজির একটা কেন্দ্রীয় বৈশিষ্ট্য বলেছেন। তারপর বলছে যে হি টুক দিস কনসেপ্ট ফ্রম বার্টেনো। তো তিনি এই যে ইন্টেনশনালিটির যে ধারণাটা সেটা বার্টেনোর কাছ থেকে নিয়েছিলেন, বা বার্টেনোর ধারণার থেকেই কিন্তু তিনি নিয়েছিলেন তার কাছে প্রভাবিত হয়ে। তারপর যে ইন্টেনশনালিটি প্রিমিলারলি মিনস অ্যাপিয়ার্স টু ডাইরেক্টেড টু এন্ড রিলেটেড টু। অর্থাৎ ইন্টেনশনালি বলতে প্রাথমিকভাবে যা বোঝায় তা হলো নির্দেশিত এবং সম্পর্কিত, সেটাই বলছে। অর্থাৎ ইন্টেনশনালি বা যেহেতু এটা ইচ্ছাকৃততা, সেটা ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে কোন কিছুকে আমরা নির্দেশ করছি বা কোন সম্পর্কিত বিষয়গুলোকে আমরা ডিসকাস করছি, সেই সব কিছু ব্যাপারটা কিন্তু আমাদের ইন্টেনশনালিটির উপরে আবার ডিপেন্ড করে। মেন্টালের ব্যাপারেও ডিপেন্ড করে, মেন্টালটা আবার ইচ্ছাকৃততার উপর ডিপেন্ড করছে, সেটাই বলছে। তারপর হচ্ছে ইন্টেনশনালিটি মিনস দ্যাট কনসাসনেস ইজ অলওয়েজ ডাইরেক্টেড টু ওয়ার্ড সামথিং। অর্থাৎ ইন্টেনশনালিটি মানে চেতনা সবসময় কোনো কিছুর দিকে পরিচালিত হয়। অর্থাৎ ইন্টেনশনালিটি মানে হচ্ছে যে চেতনা সবসময় কোনো কিছুর দিকে পরিচালিত হয়, অর্থাৎ আমাদের চেতনাটা যেটা আমাদের ইন্টেনশনালিটি অনুযায়ী কোনো দিকে পরিচালিত হয়, সেটা বলছে। ফর এক্সাম্পল হিসাবে কি দিয়েছে, যে থিঙ্কিং ইজ দ্য থিঙ্কিং অ্যাবাউট সাম অবজেক্ট, ডিজায়ারিং মিনস ডিজায়ারিং অফ সাম অবজেক্ট। অর্থাৎ চিন্তা কিছু বস্তু সম্পর্কে ভাবা, আর আকাঙ্ক্ষা মানে হচ্ছে বস্তুর ইচ্ছা। অর্থাৎ চিন্তা মানে হচ্ছে কোনো বস্তু সম্পর্কে ভাবা, সেটা আমরা সকলেই জানি যে চিন্তা করা মানে কোনো বস্তু সম্পর্কে আমরা ভাবা। আর আকাঙ্ক্ষা মানে হচ্ছে যে কোনো কিছু বস্তু করার ইচ্ছা, অর্থাৎ আমরা কোনো জিনিসকে জানার ইচ্ছা, কোনো কিছু জিনিসকে জানবো তা ব্যাপারে যে ডিজায়ার, সেগুলো সব কিছু কিন্তু আকাঙ্ক্ষা, সেটাই বলেছে। তারপর বলছে যে অবজেক্টলেস কনসাসনেস ইজ নট পসিবল। অর্থাৎ বস্তুহীন চেতনা সম্ভব নয়, অর্থাৎ বস্তুবিহীন কোনো রকম চেতনা কখনোই পসিবল নয় বা সম্ভব নয় বলেছে। ওকে, তারপর বলছে হুসেল মেক্স ডিস্টিংশন বিটুইন নোয়েসিস অ্যান্ড নোয়েমা। তো হুসেল নোয়েসিস এবং নোয়েমার মধ্যে পার্থক্য করেছেন। তো এগুলো জার্মান টার্মস, সেগুলো ভালোভাবে মনে রাখবে। তো নোয়েমা ইজ সামথিং থট হোয়াইল নোয়েসিস ইজ দ্য অ্যাক্ট অফ থট। অর্থাৎ নোয়েমা হলো একটি চিন্তার বিষয়। অর্থাৎ নোয়েমাকে তিনি কি বলেছেন, যে সামথিং ইজ থট, অর্থাৎ চিন্তার বিষয় বলেছেন। আর নোয়েসিসকে কি বলেছেন, যে ইজ দ্য অ্যাক্ট অফ থট, অর্থাৎ একটা চিন্তার কাজ বলেছে। অর্থাৎ ওর মধ্যে যে নোয়েসিস হলো চিন্তার কাজকে বুঝিয়েছেন, যে নোয়েমা মানে হচ্ছে চিন্তার বিষয় আর নোয়েসিস মানে হচ্ছে চিন্তার কাজ। ওকে, তা বলছে ইন্টেনশনালিটি ইজ নট অনলি ফিচার কনসাসনেস, রাদার ইট ইজ এসেন্স অফ কনসাসনেস। অর্থাৎ ইন্টেনশনালিটি কেবল চেতনার বৈশিষ্ট্য নয়, বরং এটি চেতনার সারাংশ। অর্থাৎ ইন্টেনশনালিটিকে কেবল চেতনার বা কনসাসনেসের বৈশিষ্ট্যই শুধু বলেননি, বরং এটা চেতনার বা কনসাসনেসের সারাংশও বলেছেন। ওকে, ইন্টেনশনালিটিকে। তারপর বলছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করা যাক, কী কী কোশ্চেন রয়েছে। ফার্স্ট কোশ্চেন বলছে হুসেল হ্যাজ বর্ড দ্য কনসেপ্ট অফ ইন্টেনশনালিটি ফ্রম দ্য ফলোয়িং ফিলোসফার্স। অর্থাৎ হুসেল কার কাছ থেকে ইন্টেনশনালিটির যে ধারণাটা পেয়েছিলেন, কার কাছ থেকে? তো এটা তো এক্ষুনি বললাম ইন্টেনশনালিটি আলোচনা করার সময়, যে বার্টেনো। তো এটা অবশ্যই আনসার হয়ে যাবে বার্টেনো। ওকে, তারপর নেক্সট কোশ্চেন বলছে দ্য ফেনোলজিক্যাল অ্যানালাইসিস অফ কনসাসনেস অফ হ্যাজ টু সাইডস, নোয়েমেটিক অ্যান্ড নোয়েটিক। চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য গিভেন বিলো রিগার্ডিং দেয়ার রিলেশনশিপ। অর্থাৎ এখানে বলছে যে নোয়েটিক এবং নোমেটিক এই চেতনার মধ্যে কোন ধরনের সম্পর্ক থাকে। অর্থাৎ এই দুটো, যে নোয়েটিক আর নোয়েসিস, ইন্টেনশনালিটি আলোচনা করার সময় বললাম যে নোয়েসিস বা নোমেটিক আর নোয়েটিকের মধ্যে, এদের মধ্যে অ্যাকচুয়ালি কী ধরনের সম্পর্ক বর্তমান বা সম্পর্ক থাকে অ্যাকচুয়ালি, সেটাই বলছে। তো এখানে বলছে যে সেপারেবল মানে হচ্ছে কি, সেপারেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য। এখানে হচ্ছে সেপারেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য। আর নন সেপারেবল মানে হচ্ছে অবিভাজক। আর ইনসেপারেবল মানে হচ্ছে কি, ভুল হলো, সেপারেবল মানে হচ্ছে যে বিভাজক।
এটাকে বিভাজক বলা যায়। আর নন সেপারেবল মানে হচ্ছে অবিভাজক, আর ইনসেপারেবল মানে হচ্ছে অবিচ্ছেদ্য। তাহলে ইনসেপারেবল অর্থাৎ নোয়েমেটিক এবং নোয়েটিকের মধ্যে ইন্টেনশনালিটি এক্ষুনি বললাম যে তাদের মধ্যে সম্পর্ক হবে অবিচ্ছেদ্য, একটা সম্পর্ক থাকে তাদের মধ্যে, যে সেটা একটা চিন্তার কাজ আর একটা চিন্তার বিষয় যেহেতু, সেহেতু এটা, তাহলে এটার আনসার হয়ে যাবে ইনসেপারেবল। কনজয়েন্ট তো অবশ্যই হবে না, কারণ কনজয়েন্ট মানে হচ্ছে সংযুক্তকরণ কখনোই হবে না। তাহলে এটার আনসার হয়ে যাবে সি, ইনসেপারেবল। ওকে, তারপরে রয়েছে নোয়েসিস ইন হুসেল ফেনোলজি রিফার্স টু, অর্থাৎ তিনি বলছেন যে হুসেলের ফেনোলজিতে নোয়েসিসের উল্লেখ করে, সেটা অ্যাকচুয়ালি কি, যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি নোয়েসিসের উল্লেখ করে। তো ফার্স্ট যেটা অপশন রয়েছে সেখানে বলছে যে রিয়াল কন্টেক্ট অফ অ্যান ইন্টেনশনাল অ্যাক্ট, অর্থাৎ একটি ইচ্ছাকৃত কাজ বাস্তব বিষয়বস্তু। অর্থাৎ তিনি এখানে বলা হয়েছে যে রিয়াল কন্টেন্ট, ফার্স্ট অপশনে যে রিয়াল কন্টেন্ট অফ অ্যান ইন্টেনশনাল অ্যাক্ট, যে একটি ইচ্ছাকৃত কাজ বাস্তব বিষয়বস্তু। তারপর বলছে বাইডিল কন্টেন্ট অফ, সরি এটা ভুল আছে, এখানে আইডিয়াল কন্টেন্ট হবে, আইডিয়াল কন্টেন্ট অফ অ্যান ইন্টেনশনাল অ্যাক্ট, অর্থাৎ একটি ইচ্ছাকৃত কাজের আদর্শ বিষয়বস্তু। আর থার্ড অপশন বলছে রিয়াল কন্টেন্ট অফ আনইনটেনশনাল অ্যাক্ট, অর্থাৎ একটি অনিচ্ছাকৃত কাজের বাস্তব বিষয়বস্তু। আর একটা বলছে আইডিয়াল কন্টেন্ট অফ আনইনটেনশনাল অ্যাক্ট, অর্থাৎ একটি অনিচ্ছাকৃত কাজের আদর্শ বিষয়বস্তু। তো এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা অ্যাকচুয়ালি এরটা হবে, এ হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ রিয়াল কন্টেন্ট অ্যান্ড ইন্টেনশনাল অ্যাক্ট, তার যে নোয়েসিস বলতে যেটা বুঝিয়েছে সেটা অ্যাকচুয়ালি যে একটি ইচ্ছাকৃত কাজ যেটা যার বাস্তব বিষয়বস্তু সম্পর্কেই কিন্তু আলোচনা করা হয়। ওকে, নেক্সট কোশ্চেনে রয়েছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য লাইট অফ হুসেলস কনসেপ্ট অফ ফেনোমেনা অ্যান্ড মার্ক দ্য কারেক্ট কোড। তো এখানে বলছে যে হুসেলের সম্পর্কে কোন স্টেটমেন্টটি সঠিক, বা হুসেলের ফেনোমেনোলজি সম্পর্কে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন, তো এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি সঠিক সেটাই বলছে। তো ফার্স্ট যেটা বলেছে যে ফেনোমেনা ইজ এ সাবস্টেন্সিয়াল ইউনিটি দ্যাট হ্যাজ রিয়াল প্রপার্টিস, রিয়াল পার্টস অ্যান্ড রিয়াল চেঞ্জ, অর্থাৎ এখানে বলছে যে ফেনোমেনা হলো যে একটি ঐক্য বা ইউনিটি যার প্রকৃত বৈশিষ্ট্য রয়েছে বা বাস্তব অংশ রয়েছে এবং প্রকৃত পরিবর্তন রয়েছে। তো এর মধ্যে সেকেন্ড স্টেটমেন্টে কি বলছে যে ফেনোমেনা ইজ নো সাবস্টেন্সিয়াল ইউনিটি দ্যাট হ্যাজ নো রিয়াল প্রপার্টিস, নো রিয়াল পার্টস অ্যান্ড নো রিয়াল চেঞ্জ, অর্থাৎ এখানে বলছে যে ফেনোমেনা অ্যাকচুয়ালি যে কোনো উল্লেখযোগ্য ইউনিটি নয়। ওর ফার্স্ট অপশনে যেরকম বললো যে এটা অ্যাকচুয়ালি ইউনিটি রয়েছে, তো এখানে বলছে যে ফেনোমেনার কোনো রকম ইউনিটি নেই, বা যার কোনো প্রকৃত বৈশিষ্ট্য নেই, বা যার কোনো বাস্তব অংশও জানা নেই, এবং কোনো বাস্তব পরিবর্তনও নেই, সেটাই বলছে। তো তার যে ফেনোমেনোলজি নিয়ে অ্যাকচুয়ালি যে মতটা, সেটা অ্যাকচুয়ালি তাই যে ফেনোমেনোলজি সম্পর্কে তিনি বলেছেন যে যার কোনো ইউনিটি নেই বা ঐক্য নেই, তারপরে হ্যাজ নো রিয়াল প্রপার্টিস, নো রিয়াল পার্টস এবং নো রিয়াল চেঞ্জ। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক, সেকেন্ড অপশনটা। ফার্স্ট অপশনটা সঠিক নয়, কারণ তার ফেনোমেনোলজির মধ্যে কোনো রকম কিন্তু নেই, কি বলে, ইউনিটি নেই বা কোনো রকম পরিবর্তন নেই। থার্ড অপশনে রয়েছে যে ফেনোমেনা হ্যাজ নো নেচার বাট অনলি এসেন্স, এখানে বলছে যে ফেনোমেনার কোনো প্রকৃতি নেই কিন্তু সারাংশ আছে। তো এই অপশনটাও কিন্তু সঠিক অপশন, সেকেন্ড অপশনটাও সঠিক, থার্ড অপশনটাও সঠিক। আর লাস্ট অপশনে বলছে ফেনোমেনা হ্যাভ নো এসেন্স বাট অনলি নেচার, তো এটা কখনোই নাই। এক কথায় ফেনোমেনোলজিতে বলেইছে যে তারা ন্যাচারাল দিককে বা ন্যাচারাল ধারণাকে কখনোই অ্যাকসেপ্ট করে না, সেহেতু ন্যাচারাল ব্যাপারে বা কোনো ঘটনার যে সারাংশটা, সেই হিসাবে বা ঘটনার যে অ্যাকচুয়ালি কারণগুলো, সেগুলো কখনোই কিন্তু প্রত্যাখ্যান করছে না, বা সেটার পরিপ্রেক্ষিতে নতুন কোনো তথ্যও দিচ্ছে না, সেটার পরিপ্রেক্ষিতে কোনো তথ্য দিচ্ছে না, একটা নতুন ধারণা দিচ্ছে। তো সেই হিসাবে ফার্স্ট পয়েন্টটা বা ফার্স্ট অপশনটা হবে না, ঠিক আছে।
কারণ ফার্স্ট অপশনে বলছে যে ফেনোমেনা ইজ এ সাবস্টেন্সিয়াল ইউনিটি দ্যাট প্রপার্টিস অ্যান্ড রিয়াল পার্টস অ্যান্ড রিয়াল চেঞ্জ। তো সেটা কখনো চেঞ্জ করছে না, সেটা একটা নতুন ধারণা দিচ্ছে। তো এর যে কনসেপ্ট, যে হুসেলের কনসেপ্ট ফেনোমেনা সম্পর্কে, সেটার যে যে সঠিক স্টেটমেন্ট, সেটা যে ফার্স্ট অপশনটা সেটা হয়ে যাবে, সেটা কখনোই হবে না। সেকেন্ড অপশন হবে ফেনোমেনা ইজ নো সাবস্টেন্সিয়াল ইউনিটি, এটা অবশ্যই হবে, কারণ এটা কোনো চেঞ্জিংয়ের ব্যাপার করছে না বা কোনো রকম ইউনিটি করছে না, সেটা একটা নতুন তথ্য দিচ্ছে। আর থার্ড অপশন বলছে ফেনোমেনা হ্যাজ নো নেচার বাট অনলি এসেন্স, এটা তার ন্যাচারাল ধারণাগুলোকে কখনোই মানছে না, সেটা সেহেতু এটা সঠিক যে ফেনোমেনা মানছে না। আর এখানে বলছে যে বাট অনলি নেচার, ফেনোমেনা হ্যাভ নো সেন্স, এসেন্সের কথা বলছে না, তারপর নেচারের কথা বলছে, কারণ নেচার তো নেচারের ধারণাকে তিনি মানেইনি বা ফেনোমেনোলজিতে সেটাকে অ্যাকসেপ্টই করেনি। তাহলে 2 অ্যান্ড 3 এই দুটো কিন্তু রাইট অপশন হয়ে যাচ্ছে। ওকে, 2 এবং 3, তাহলে এখানে অপশন দেখি যে অনলি 1, 2 অ্যান্ড 3, তাহলে বি হয়ে যাবে অ্যান্সার, তাহলে এটার আনসার হবে বি। ওকে, তারপরে নেক্সট কোশ্চেনে কি আছে, যে নেক্সট আছে নোয়েমা ইন হুসেল ফেনোমেনোলজি রিফার্স টু, অর্থাৎ এখানে বলছে যে যে ফেনোমেনোলজি অর্থাৎ নোমেনা যা উল্লেখ করে তা কি অ্যাকচুয়ালি নোয়েমা। তো এর আগে একটা কোশ্চেন ছিল, দেখো ভালোভাবে, যে নোয়েসিস হুসেল ফেনোমেনোলজি রিফার্স টু। তো নোয়েসিস বলতে কি বলছে, রিয়াল কন্টেন্ট অফ অ্যান ইন্টেনশনাল অ্যাক্ট। তো এখানে বলছে যে একটি ইচ্ছাকৃত কাজ বা বাস্তব বিষয়বস্তু বলতে যেটা বোঝায় সেটাকে কিন্তু নোয়েসিস বলা হয়। আর এখানে বলছে যে নোয়েটিক বলতে কি, নোয়েমা বলতে কি বুঝিয়েছে, অর্থাৎ নোয়েমার ধারণাটা অ্যাকচুয়ালি কি। তো নোয়েমার ধারণাটা এখানে কি বলছে, রিয়াল কন্টেন্ট অ্যান্ড ইন্টেনশনাল অ্যাক্ট, যেটা মানে হচ্ছে একটি ইচ্ছাকৃত কাজ বা বাস্তব বিষয়বস্তু। তারপর আইডিয়াল কন্টেন্ট অফ ইন্টেনশনাল অ্যাক্ট, অর্থাৎ একটি ইচ্ছাকৃত কাজের আদর্শ বিষয়বস্তু। তো এখানে কিন্তু নোয়েমা বলতে এটাকেই বুঝিয়েছে, অর্থাৎ নোয়েমা বলতে যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে কোনো ইচ্ছাকৃত আদর্শ বিষয়বস্তু অ্যাকচুয়ালি। তাহলে এটার আনসার হবে যেটা, সেটা হয়ে যাবে বি। নোয়েসিস বলতে যেটা বুঝিয়েছে সেটা এক রিয়াল কন্টেন্ট ইন্টেনশনাল অ্যাক্ট বা একটি ইচ্ছাকৃত কাজ বা বিষয়বস্তু। আর নোয়েমা বলতে যেটা বুঝিয়েছে হুসেল সেটা হচ্ছে আইডিয়াল কন্টেন্ট অফ ইন্টেনশনাল অ্যাক্ট, অর্থাৎ একটি ইচ্ছাকৃত কাজের আদর্শ বিষয়বস্তু। ওকে, তারপর নেক্সট কোশ্চেন কি আছে, ফেনোমেনোলজি অ্যাকর্ডিং টু হুসেল রিফার্স আপন হুইচ অফ দ্য ফলোয়িং রেডিক্যাল কনভিকশন, অর্থাৎ এখানে বলছে যে হুসেলের মতে ফেনোমেনোলজির যে মৌলিক বিশ্বাসের কথা বলেছে বা কার উপর নির্ভর করে অ্যাকচুয়ালি, যে নিচের কোন স্টেটমেন্টটির উপরে মৌলিক বিশ্বাস এর উপর নির্ভর করে অ্যাকচুয়ালি, যে ফেনোমেনোলজির মতটা অ্যাকচুয়ালি হুসেলের। তো ফার্স্টের যে অপশনে রয়েছে মিনিং ইজ দ্য মাইন্ড এলোন, অর্থাৎ অর্থ কেবল মনের মধ্যে, সেটার উপর নির্ভর করে। মিনিং ইজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যালোন, অর্থাৎ অর্থ কেবল পৃথিবীর মধ্যে নির্ভর করে বা পৃথিবীর ওপর নির্ভর করে। তারপর হচ্ছে মিনিং ইজ দ্য নাইদার ইন দ্য মাইন্ড নর ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ অর্থ মনেরও নয় এবং জগতের কারোর ওপরই নির্ভর করে না। আর লাস্ট ডি অপশনে যেটা বলছে যে মিনিং ইজ ইন দ্য ইন্টেনশনাল রিলেশনশিপ, অর্থাৎ এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টেনশনাল রিলেশনশিপ বলেছে, কারণ তিনি ইন্টেনশনালিটির কথা বা ইচ্ছাকৃততার কথা অবশ্যই অ্যাড করেছেন, সেহেতু এটা ডি হয়ে যাবে আনসার। ওকে, এটার আনসার হবে ডি, কারণ তিনি মিনিং ইজ দ্য ইন্টেনশনাল রিলেশনশিপ বিটুইন মাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ অর্থ এবং মন জগতের মধ্যে ইচ্ছাকৃত সম্পর্কের মধ্যে রয়েছে, এটাই ধারণা দিয়েছিলেন। তা এইটার উপরই নির্ভর করে তার ফেনোমেনোলজির ধারণাটা। ওকে, তারপর হচ্ছে 3 মেজর মোডস ইন্টেনশনালিটি অ্যাকর্ডিং টু হুসেলার। তো হুসেলের মতে যে ইন্টেনশনালিটির ধারণাটা তিনি দিয়েছিলেন তার যে 3টে প্রধান পদ্ধতি সেটা কি কি। ফার্স্ট বলছে পারসেপশন, ইনফারেন্স অ্যান্ড ওপিনিয়ন, অর্থাৎ উপলব্ধি, অনুমান এবং মতামত। সেকেন্ড বলছে পারসেপশন, ইমাজিনেশন এবং আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ উপলব্ধি, কল্পনা এবং বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। থার্ড অপশনে বলছে যে পারসেপশন, ইমাজিনেশন, সিগনিফিকেশন, অর্থাৎ উপলব্ধি, কল্পনা এবং সংকেত। আর ফোর্থ অপশনে বলছে পারসেপশন, ইনফারেন্স অ্যান্ড সিগনিফিকেশন, অর্থাৎ উপলব্ধি, অনুমান এবং সংকেত। তো এখানে তার ইন্টেনশনালিটি, ইচ্ছাকৃততার যে কথা বলছেন সেখানে এটার আনসার হয়ে যাবে সি, কারণ পারসেপশন, ইমাজিনেশন অ্যান্ড সিগনিফিকেশন, অর্থাৎ
এটার উপরই মানে ইচ্ছাকৃততার বা ইন্টেনশনালিটার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে পারসেপশন, অর্থাৎ যেটাকে বলছে উপলব্ধি করা, তারপর সেটাকে ইমাজিনেশন করা বা কল্পনা করা, আর সংকেত বা সিগনিফিকেশন, এই তিনটের কিন্তু পদ্ধতি হচ্ছে ইন্টেনশনালিটির পদ্ধতি। ওকে, তাহলে এটার আনসার হয়ে যাবে সি। তারপর হচ্ছে টু অবজেক্ট অফ ফেনোমেনোলজিক্যাল ইনকোয়ারি আর, অর্থাৎ এখানে বলছে যে ফেনোমেনোলজি অনুসারে বা অনুমানের বিষয় যেটা সেটা কি, যে ফেনোমেনোলজির অনুমানের প্রধান বিষয় যেটা সেটা অ্যাকচুয়ালি কি। একটা বলছে এক্সটার্নাল অবজেক্ট, ফার্স্ট অপশন বা বাহ্যিক বস্তু, সেকেন্ড বলছে ইন্টেনশনাল অবজেক্ট বা ইচ্ছাকৃত বস্তু, তারপর বলছে এক্সটেনশনাল অবজেক্ট বা বর্ধিত বস্তু, এবং আইডিয়াল অবজেক্ট বা আদর্শ বস্তু। তো অবশ্যই ইন্টেনশনাল হবে, কারণ ইচ্ছাকৃত বস্তুর কথাই তিনি বলেছেন। তাহলে এটার আনসার হয়ে যাবে বি, যেহেতু এখানে ইন্টেনশনাল অবজেক্টের কথা বলা হয়েছে। তাহলে তার ফেনোমেনোলজি এইসব ব্যাপারগুলো, ইন্টেনশনালিটি খুব ভাইটাল টপিক, কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে, সেই জন্য আগেই বললাম। তো বি হয়ে যাবে এটার আনসার। তারপর বলছে অ্যাকর্ডিং টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এসেন্স ক্যান বি সিন জাস্ট অ্যাজ টোনস অ্যাজ বি হার্ড, অর্থাৎ কোন দার্শনিক অনুসারে সারাংশকে দেখা যেতে পারে যেমন কোনো টোনকে শোনা যায়, এই কথাটি বলেছিলেন। অর্থাৎ এসেন্সকে দেখা যায়, এই কথাটা কি বলেছিলেন? এই কথাটা বলেছিলেন হুসেল বলেছিলেন। ওকে, তিনি বলেছিলেন যে এসেন্সকে সিন বা দেখা যায় যে যেমন টোনকে শোনা যায়, তো সেটার সঙ্গে তিনি তুলনা করেছিলেন। ওকে, তারপর যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য এম অফ হুসেল ফেনোমেনোলজি, তো নিচের কোনটি হুসেলের ফেনোমেনোলজির লক্ষ্য নয়? তো ফার্স্ট অপশনে বলছে টু ডিসকভার দ্য ফাউন্ডেশন অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তি আবিষ্কার করা। টু লে বেয়ার স্ট্রাকচার হুইচ কনস্টিটিউস টু এসেন্স অফ লজিক্যাল কনসেপ্ট, অর্থাৎ যৌক্তিক ধারণার সারমর্ম গঠন করে এমন কাঠামো প্রকাশ করা। তা বলছে টু টেক নিউট্রাল পজিশন দ্য রেসপেক্ট টু দ্য স্টেট অফ কনসাসনেস, অর্থাৎ চেতনার রাজ্যের প্রতি শ্রদ্ধা রেখে নিরপেক্ষ অবস্থান আইন গ্রহণ করা। আর লাস্ট যেটা বলছে টু অ্যাকসেপ্ট দ্য প্রিসাপোজিশন অফ গিভেন সিস্টেম, অর্থাৎ প্রদত্ত সিস্টেমের পূর্বভাস গ্রহণ করা। তো এখানে আনসার হয়ে যাবে এটার অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা ডি, কারণ টু অ্যাসপেক্ট দ্য প্রিসাপোজিশন অফ গিভেন সিস্টেম, অর্থাৎ তিনি যে বলেছেন যে প্রদত্ত সিস্টেমের পূর্বভাস গ্রহণ করা, যেটা কারণ এখানে প্রিসাপোজিশন কিন্তু কখনোই গ্রহণ করতে বলেননি, বলেছে যে ফেনোমেনোলজি সময় কোনো সময় প্রিসাপোজিশন বা অনুমানের গ্রহণ করা যাবে না বা এর সাহায্য নেওয়া যাবে না, সেটাই বলেছিল ফেনোমেনোলজি সম্পর্কে ডিসকাস করার সময়। ঠিক আছে, তাহলে এটার কিন্তু আনসার যে কোনটা ফেনোমেনোলজি লক্ষ্য নয় সেটা হচ্ছে টু অ্যাকসেপ্ট প্রিসাপোজিশন, অর্থাৎ প্রিসাপোজিশনকে তিনি কখনোই অ্যাকসেপ্ট করেননি বা অনুমানকেও অ্যাকসেপ্ট করেননি। তাহলে এটাই হয়ে যাবে আনসার। ওকে, তারপর বলছে অ্যাজারশনের কথা বলেছে। তো অ্যাজারশন ফার্স্ট কি বলছে যে অ্যাজারশনে যে ফেনোমেনোলজি মিনস ডেসক্রিপশন অফ ফেনোমেনা, অর্থাৎ যে ফেনোমেনা মানে ঘটনার বর্ণনা। আর রিজনে কি বলছে হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ ফেনোমেনোলজিস্ট, তো হুসেলকে একজন ফেনোমেনোলজিস্ট হিসাবে গণ্য করা হয়েছিল। তো এখানে দুটো অ্যাজারশনের নিয়ম অ্যাকচুয়ালি কি সেটা যেটা সবাই অ্যাকচুয়ালি জানো মনে হয়, তবুও বলি যে অ্যাজারশন রিজনের যদি থাকে তাহলে এ করার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রথমে যে দুটো স্টেটমেন্ট থাকে, যে অ্যাজারশনে একটা রিজনে একটা, সেই দুটো স্টেটমেন্টকে আগে দেখতে হবে যে এটা আগে ট্রু নাকি ফলস, অর্থাৎ এটা সঠিক না বা কোনটা বেঠিক। যে দুটো স্টেটমেন্টের মধ্যে যদি দুটো ঠিক হয় বা দুটোর মধ্যে কোনোটা যদি মানে অ্যাকচুয়ালি যে যদি দুটো ঠিক হয়, অর্থাৎ যে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাদের মধ্যে যদি দুটো ঠিক হয় তাহলে কিন্তু এই লাস্টের অপশন দুটো কখনোই হবে না, যদি ওপরে মানে স্টেটমেন্ট দুটো ঠিক হয়। আর স্টেটমেন্ট দুটো যদি একটাও ভুল হয় তাহলে লাস্টে দুটো প্রথমে দুটোর কোনো দরকার নেই, দুটো অপশন বাদ চলে যাবে। তাহলে দেখতে হবে যে প্রথম স্টেটমেন্ট যেটা অ্যাজারশনে দেওয়া হয়েছে সেটার কি কারেক্ট বিশ্লেষণ বা একটা সম্পূর্ণ সঠিক বিশ্লেষণ কি রিজনে দিচ্ছে সেটা দেখতে হবে। যদি দেয় তাহলে এ হয়ে যাবে আনসার, আর যদি না দেয় তাহলে বি হয়ে যাবে আনসার। তো প্রথমে অ্যাজারশনের নিয়ম হচ্ছে প্রথমে দুটো স্টেটমেন্টকে দেখতে হবে যে সঠিক না কোনটা ট্রু না ফলস। যদি দুটো ট্রুই হয়ে যায় তাহলে ওপরে দুটোর মধ্যেই আনসার হবে, আর যদি একটাও ফলস হয়ে যায় তাহলে নিচের দুটোর মধ্যে আনসার হবে, ওপরে দুটো বাদ যাবে।
আর যদি দুটো স্টেটমেন্ট সঠিক হয় তার মধ্যে দেখতে হবে যে অ্যাজারশনে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা রিজনে গিয়ে কি তার পরিপ্রেক্ষিতে একটা কারেক্ট এক্সপ্লেনেশন দিচ্ছে। যদি দেয় তাহলে হয়ে যাবে এ আনসার, আর যদি না দেয় তাহলে হয়ে যাবে বি আনসার। আর এখানে বলেছে যে ফেনোমেনোলজি মিনস ডেসক্রিপশন ফেনোমেনা, অর্থাৎ ফেনোমেনোলজি মানে হচ্ছে ঘটনার বর্ণনা, আর রিজনে বলা হয়েছে হি ওয়াজ রিগার্ডেড অ্যাজ এ ফেনোমেনোলজিস্ট, অর্থাৎ তিনি হুসেলকে ফেনোমেনোলজিস্ট হিসাবে গণ্য করা হয়। তা তিনি ফেনোমেনোলজি বলেই তিনি ফেনোমেনোলজি সম্পর্কে ডেসক্রিপশন অফ ফেনোমেনার বর্ণনাটা দিয়েছিলেন। তাহলে অ্যাজারসনের থেকে অ্যাজারসনটা রিজনের সঠিক বর্ণনা, অর্থাৎ এটার আনসার হবে এ। ওকে, এটার আনসার হয়ে যাবে এ। তো এগুলোই কোশ্চানস রয়েছে। আরও যেগুলো ম্যাথস দ্য ফলোয়িং, যেমন এ স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো, এগুলো আমি অ্যাকচুয়ালি দিইনি, এগুলো সহজই হয়, সেগুলো তোমরা দেখে নেবে। আর বাদবাকি হুসেল থেকে অনেকটাই কোশ্চান পড়ে। যে আমি এখন যেভাবে আলোচনা করব সেটা হচ্ছে যে এমন এমন টপিকগুলো, যে টপিকগুলো থেকে যে কোশ্চান বেশি আছে সেই টপিকগুলোই কিন্তু আপলোড করব। তো যেমন হুসেল থেকে অনেকটাই কোশ্চান আছে, হুসেল হাইডেগার এই টপিকটা থেকে, এই চ্যাপ্টারটা থেকে। তো হাইডেগারটা অলরেডি করেছি, তো হুসেল সম্পর্কে আজকে ডিসকাস করলাম। ওকে, থ্যাংক ইউ।